এই 9 to 5 or rather 5 to 9 করতে করতে অনেকই হেলথ প্রবলেমস এখন মানে দেখা দিচ্ছে। নাইট শিফট সম্পর্কে আপনার কি সমস্যা হচ্ছে? এই নাইট শিফট করার জন্য স্পেশালি ডাইজেস্টিভ হেলথে ইম্প্যাক্ট পড়ে, ব্রোকেন স্লিপ হয়। আমরা কিন্তু ডায়ানাল অ্যানিমালস। ইভলিউশন হিসেবে মানুষ কিন্তু দিনের বেলা কাজ করার প্রাণী। ইজ সাপ্লিমেন্টস অ্যান অপশন নাকি লাইফস্টাইলটাকে মেনটেন করে একটু খাওয়ার দাওয়ার ব্যাপারে চুজি হন, তাহলে সাপ্লিমেন্টের কোনো প্রয়োজন হয় না। অনেকেই কফিটা দিনের একটা সময়ের পরে আর কনজিউম করি না। তাই আপনি কফির বদলে যদি ভাবেন যে একটা হার্বাল টি, দ্যাট ইজ আ বেটার অল্টারনেটিভ। Does genetics have a role to play? Of course, genetics has a big role. When it comes to malignancy in particular, it has a big role. এই ভালো ঘুমোতে যদি আমি চাই, Duration is not very important. It is important, but what is more important is the quality of sleep. not taking the specialist's advice and following a diet of your own by just looking up the internet, because we know that no two bodies are the same. দেখে হেলথ অ্যাডভাইস পড়া ভালো, কিন্তু নিজের ওপর ইমপ্লিমেন্ট করাটা অনেকটা এক্সপেরিমেন্টাল। নমস্কার, আমি ডক্টর দীপ্ত রায়। আমার চ্যানেলে যে পরিবর্তনটা এনেছি সেটা আরেকবার মনে করিয়ে দিই। এবারে আমরা ভেবেছি, আমি নিজেও ভেবেছি, যে প্রতিবারই পডকাস্টে কেউ না কেউ আমায় প্রশ্ন করেন। তার বদলে সমাজের বিভিন্ন জায়গা থেকে, নানা ডিসিপ্লিন থেকে যারা উঠে আসবেন, তারা যদি জানতে চান তাদের কি মনের কথা, তাদের কি জিজ্ঞাসা, সেটা অনেক সহজ এবং স্বতঃস্ফূর্ত হবে। আজকে আমাদের সঙ্গে এরকমই একজন আলাপচারিতায় এসছেন বিশাখা ঘোষ, একজন বিজি কর্পোরেট এমপ্লয়ি। আমরা বিশাখা ঘোষ ওনাকে বলবো ওনার অভিজ্ঞতা, ডাক্তার এবং আমাদের স্বাস্থ্য সম্পর্কে ওনার কী কী জিজ্ঞাসা থাকতে পারে সেই সম্পর্কে উনি আমাদের জানাবেন। তার আগে আমি বিশাখাকেও বলি নিজেকে ইন্ট্রোডিউস করতে। থ্যাংক ইউ। আমি বিশাখা ঘোষ। আমি পাস্ট 8 ইয়ার্স ধরে কর্পোরেটেই চাকরি করছি, আম, এবং পার্টিকুলারলি ইন্টারেস্টেড আজকের এই কনভারসেশনটায়, কারণ আম, এই এত বছর ধরে এই 9 to 5 or rather 5 to 9 করতে করতে অনেকই হেলথ প্রবলেমস এখন মানে দেখা দিচ্ছে। তার মধ্যে একটা পার্টিকুলার এরিয়া অফ কনসার্ন হচ্ছে যে আমি গত 5 বছর ধরে নাইট শিফটে কাজ করছি। তো সেই সংক্রান্ত আমার অনেক প্রশ্ন আছে, বাট আইল হ্যান্ড ইট ওভার টু ইউ, আপনি যেভাবে কন্টিনিউ করতে চান। আমি জানতে চাইব নাইট শিফট সম্পর্কে আপনার কি প্রশ্নগুলো কিভাবে ভাবতে চাইছেন, কি সমস্যা হচ্ছে? প্রথমত হচ্ছে যে এই নাইট শিফট করার জন্য স্পেশালি একাধ দিন যখন, প্রথমত ঘুমটা তো যে একটা রেস্টফুল স্লিপ হয় প্রত্যেক দিন সেটা হয় না। সেকেন্ড হচ্ছে অনেক সময়ই যেহেতু দিনের বেলা অনেক রকম কাজ থাকে, হয়তো ব্রোকেন স্লিপ হয়, মানে হয়তো 5 ঘন্টা ঘুমোলাম, তারপরে উঠলাম, আবার টেকিং আ ন্যাপ ফর another 2-3 hours বিফোর শিফট। এর জন্য একটা ডাইজেস্টিভ হেলথে ইম্প্যাক্ট পড়ে, সেটা বুঝতেই পারি। তার সাথে আছে স্ট্রেস, যেটা ইজ নেভার এন্ডিং। হ্যাঁ, তো এই জন্য ডাইজেস্টিভ হেলথটা নিয়ে কনসার্নটা সবসময় রয়ে যায়, স্পেশালি যখন একটা ওয়ার্ক ট্রিপ থাকে বা কোথাও ট্রাভেল করার থাকে। আমার কনসার্ন হয় যে আচ্ছা পেটটা ঠিক থাকবে তো, এটা একটা কনসার্ন। সো এটা কি, আম, আমার ধারণা এটা স্ট্রেস প্লাস এই নাইট শিফটের কারণে হয়। তো আপনি কি মানে বলতে পারবেন যে এটাই প্রাইমারি রিজন কিনা? প্রশ্নটা খুব সুন্দর। তো আমরা যদি প্রশ্নটার উত্তরের কথা ভাবি, তাহলে ভাবতে হবে যে আমরা কিন্তু ইভলিউশন হিসেবে মানুষ কিন্তু দিনের বেলা কাজ করার প্রাণী। আমরা কিন্তু ডায়ানাল অ্যানিমালস। তাই জন্যে আমাদের সমস্ত শরীরের যে হরমোনসগুলো, সমস্ত কাজকর্মগুলো সেই অনুযায়ী তৈরি হয়েছে। যেমন ধরুন, আমরা জানি এখন যে মেলাটোনিন বলে একটা স্লিপ হরমোন আছে, যেটা আমাদের শরীরে এই ঘুমটাকে নিয়ে আসে। আমাদের শরীর বা পুরো নার্ভাস সিস্টেম, ইন্টেস্টিন,
সমস্ত সিস্টেম, ইভেন ইমিউন সিস্টেম, এই জিনিসগুলো কিন্তু সবসময় ভোর থেকে অ্যাক্টিভেট হতে শুরু করে হুম। এবং সন্ধে হওয়ার পরে, সূর্যাস্তের পরে সেগুলো কিন্তু রেস্টিং মোডে চলে যায়। নাইট শিফটে কি হচ্ছে, আমরা এই মানুষের সাধারণ প্রবৃত্তি বা সাধারণ এই হরমোনাল ইমব্যালেন্সের বিরুদ্ধে আমরা কাজ করার চেষ্টা করছি। তাই প্রথম কথাটাই যে সমস্যাগুলো হয় যে হ্যাঁ, স্ট্রেস তো অবশ্যই, কিন্তু আরও কিছু কিছু খাওয়া দাওয়ার অভ্যেস বা নাইট শিফটে চলাকালীন যেসব অভ্যেসগুলো হয়, যেমন ধরুন নাইট শিফটে চলার সময় অনেকেই অনেক কফি খেয়ে রাত জাগেন, বা অনেকে হয়তো স্মোকিংয়ের দিকে ঝুঁকে পড়েন, তাই তাদের সমস্যাগুলো আরও বেড়ে যায়। নাইট শিফটের প্রথম শর্ত হচ্ছে, যদি সারা রাত জেগে থাকতে হবে এটা জেনে যাই, তাহলে তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে। তার মানে ওই সন্ধেবেলা 7টা-8টার মধ্যে খাওয়াটা শেষ করে ফেলতে হবে, রাতের খাওয়াটা। এবং সেই খাওয়াটা কেমন হবে? হালকা খাওয়া হবে। তার মানে আমি এমন কিছু খাবো না যেটা অনেকক্ষণ ধরে কষ্ট পাই, কিন্তু আমার প্রোটিন কন্টেন্টটা ভালো লাগবে, কারণ আমি না খেয়ে থাকবো অনেকক্ষণ সময়। তাই জন্যে আমি যদি প্রোটিনটা খুব একটা না খাই, তাহলে কিন্তু আমার একটা প্রোটিনের ডেফিসিয়েন্সি হবে, সেটাও কিন্তু দুর্বলতাটা কারণ হতে পারে। তাই প্রোটিন ভালো করে খেতে হবে, ইজিলি ডাইজেস্টেবল ফুড খেতে হবে, যে ওষুধ, যে খাবারটা আমাদের অনেকক্ষণ সাস্টেন এনার্জি দিতে পারবে, এরকম একটা খাবার আমি চুজ করব। একটা একটা সাধারণ জিনিস বলি। সাধারণ জিনিসটা হচ্ছে যে বাঙালি বাড়িতে অনেকে মাছের ঝোল ভাত খেয়ে যেতে চান। হুম। দ্যাট ইজ নট ব্যাড, ভালো, ঠিক আছে। যারা মাছের ঝোল ভাতে অভ্যস্ত, তারা একটু উচ্ছে, একটু ডাল, একটু সবজি, একটু হালকা পাতলা মাছের ঝোল, বা আবার শেষ পাতে একটু টক দই, এরকম যদি একটা ডিনার সেরে নেন তাড়াতাড়ির মধ্যে, তাহলে কিন্তু আহ, এবং খুব বেশি না খেয়ে শরীরটাকে হালকা রেখে যদি শেষ করতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। আমি অনেক কিছু বললাম, পদটা অনেকখানি লাঞ্চের মতো শোনাচ্ছে। এত কিছু তো রাত্রিবেলা খাওয়া যাবে না, কিন্তু হালকা মাছের ঝোল ভাত কিন্তু ভালো খাবার সেই হিসেবে। যদি আরও হালকা খেতে পারেন অবশ্যই ভালো, কিন্তু সারা রাত যে সময়টা যাবে, চেষ্টা করতে হবে কি করে আমি সবচেয়ে কম খেয়ে কাটাতে পারবো। তার কারণ হচ্ছে এই যে রাতের বেলা পুরো ইন্টেস্টিন কিন্তু রেস্টিং মোডে চলে যায়, তখন স্টমাকও কিন্তু নিচে চাইছে রেস্ট, ইন্টেস্টিন অনেক স্লো হয়ে যায় এই পুরো রাত ধরে। তাই এই স্লো ইন্টেস্টিনে আমি যদি বারবার এমন কিছু খাওয়ার কথা ভাবি যেটা বারবার ইন্টেস্টিনটাকে স্টিমুলেট করার চেষ্টা করবে, তাতে হিতে বিপরীত হবে। তাই রাতটা চেষ্টা করতে হবে কত কম খেয়ে কাটানো যায়, কিন্তু তার মধ্যে মধ্যেও কি করতে হবে, জল খেতে হবে, যাতে আমরা একটা নিজেদের শরীরটাকে ডিহাইড্রেশনের মধ্যে না নিয়ে যাই। হালকা দইয়ের মতো জিনিস, হালকা যেমন ছাঁচ বলে যে জিনিসটা এখন খুব চলে, যে যেটা মিষ্টি দই নয়, একটু একটু নোনতা, হালকা নোনতা দই। নুনের পরিমাণটা অবশ্য কম রাখতে হবে, কারণ নুনের পরিমাণটা বেশি করলে আবার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তাই এরকম ধরনের নিউট্রাল টেস্টের দই, একটু বাদাম, এরকম ধরনের জিনিসগুলো যদি আমরা রাত্রিবেলা এরকম মধ্যে থাকতে পারি, তাহলে কিন্তু রাত্রিবেলাটা হালকা ফুলকা খেয়ে কাটিয়ে যাওয়া যাবে। আবার দিনের শুরুটা কিভাবে করবেন? দিনের শুরুতেই কিন্তু সব সময় একটা বড় গ্লাস জল দিয়ে, যাতে সারা দিনের মতো আপনি একটা ডিহাইড্রেশনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে দিলেন, ঠিক আছে। সারা দিনের মধ্যে আপনার একটা বর্ম তৈরি হয়ে গেল, ঠিক আছে। আর রাতটা শেষ করেছেন, তারপর তো কিছু খাবেন, বাড়িতে ফিরবেন। সেটা যদি আবার একটা হেভি মিল হয়, তাহলে কি হবে, আপনার যে সময়টা ইন্টেস্টিনটা রেস্ট দিয়ে তারপর একটু একটু করে রিকভার করছে, তখনই আপনি একটা লোড চাপিয়ে দিচ্ছেন। তখন আপনাকে কিন্তু আবার একটা মিল খেতে হবে, এবং সেই মিলটায় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে অতিরিক্ত তেল মশলা দিয়ে শুরু করব না দিনটা, তাহলে কিন্তু আবার একটা স্লো সিস্টেমটাকে আরও স্লো করে দেবেন। তাই একটা হালকা খাবার দিয়ে শুরু করবেন। বলতে পারেন কি ধরনের খাবার? যেমন ধরুন সকালবেলা অনেকে ইডলি, দোসা খান,
নট ব্যাড, ইজিলি ডাইজেস্টেবল ফুড, ঠিক আছে? তেমনই যদি চিড়ে খান একটু, কিন্তু সেটাও কিন্তু খুব সহজপাচ্য খাওয়ার। এটা কিন্তু পেটের দিক থেকে খুব ভালো। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি, জানি যে বাঙালি বাড়িতে অনেক কিছু হয়ে ওঠে না। হয়তো টোস্টের দিকে চলে যান মানুষ, হয়তো একটা পাউরুটির কথা ভাবেন। কিন্তু আমরা যদি খাওয়ার দিক থেকে ভাবি, এটার কিন্তু ফুড ভ্যালু অনেক কম, নিউট্রিশনাল ভ্যালু সেটা অনেক কম। এবং যখন খাবো, খাওয়ার পরে কিন্তু তারপরে স্টেপ রেস্ট নেব, শুয়ে পড়লে চলবে না। কারণ পুরো আপনি এটা লোড করেছেন একটা সিস্টেমকে, তার পরপরই যদি শুয়ে পড়েন, যে স্টামাকটা রেস্ট চাইছিল, সারা রাত যে ভালো করে রেস্ট পায়নি, যে এমনিতেই একটা স্লো সিস্টেমটাকে আপনি একটা কিছু একটা এনার্জি লোড দিয়েছেন, তারপরই যদি শুয়ে পড়েন, তাহলে কিন্তু রিফ্লাক্সের সমস্যা হবে, বুক জ্বালা, অম্বল, এই সমস্যাগুলো শুরু হবে। তাই এইটা খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু হাঁটা চলা করতে হবে, বা ঘন্টা দুয়েক একটু বসে থাকতে হবে, যাতে আপনি সেই রিফ্লাক্সটাকে আটকাতে পারেন। আর এমনিতেও যখন আপনি কাজের মধ্যে নাইট শিফটে আছেন, টানা বসে না থেকে একটু হাঁটা চলা করবেন, যাতে বাওয়েল মুভমেন্টটাকে আপনি একটু প্রমোট করতে পারেন। আর সেটা ছাড়াও আপনার ওয়েট ম্যানেজমেন্ট উইল বি আ বিগ প্রবলেম। তাই জন্য আপনার একটু হাঁটা চলা করে কিন্তু নিজেকে একটু সক্রিয় রাখার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে নাইট শিফটের মোটামুটি একটা প্ল্যান। থ্যাংক ইউ। অনেকগুলো প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে আপনি মেলাটোনিনের কথা বললেন। আম বিভিন্ন কলিগস, বন্ধু-বান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে অফ কোর্স যেগুলো এখন দেখা যাচ্ছে হচ্ছে সাপ্লিমেন্টস। সো ইজ সাপ্লিমেন্টস অ্যান অপশন, নাকি আ I would rather focus on যেরকম আপনি বোঝালেন যে কি করে লাইফস্টাইলটাকে আরো বেশি সিস্টেম্যাটিক করা যায় ডেসপাইট ওয়ার্কিং এই অড আওয়ার্স? দেখুন, যেটা সাপ্লিমেন্ট হিসেবে কমার্শিয়ালি অ্যাভেলেবল, সেই জিনিসগুলো যে খারাপ আমি সেটা বলবো না। তবে দু একটা জিনিস বলতেই হবে, যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি লাইফস্টাইলটাকে মেনটেন করে একটু খাওয়ার দাওয়ার ব্যাপারে চুজি হন, হুম। তাহলে সাপ্লিমেন্টের কোনো প্রয়োজন হয় না। আচ্ছা। যেমন খাওয়া দাওয়ার মধ্যে আপনি একটু ভেজিটেবল, হুম। নানা রঙের ভেজিটেবল, সেটা ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে একটা ধরে নিলেন যে প্লান্ট সোর্স কিছু একটা জিনিস খাবেন, প্রতিদিন একটু আলাদা আলাদা জিনিস খাবেন, এরম যদি কিছু একটা ভাবনা চিন্তা করে থাকেন, তাহলে কিন্তু ব্যালেন্সড আউট হয়ে যাচ্ছে। আচ্ছা। অনেক ভেজিটেবলের মধ্যে আপনি অনেকখানি নিউট্রিশন, নানা ধরনের নিউট্রিশনাল সোর্স থেকে নানা ধরনের নিউট্রিশন পাচ্ছেন। একটা প্রকৃতির একটা বড় দান হচ্ছে ফল, যেটা কিন্তু আপনার শরীরটাকে চাঙ্গা রাখার একটা বড় আহ, রসদ বলতে পারেন। হুম। সো আপনার প্রতিদিনের জীবনে যদি একটু ফল, এবং অনেক ফলেই ফাইবার কন্টেন্ট কিন্তু খুব ভালো, যেমন খুব সাধারণ ফলের কথা ভাবি, কলার কথা ভাবি। হ্যাঁ। কলায় যেমন ক্যালোরি, যেমন ক্যালসিয়াম, তেমন ফাইবার। অবশ্য সবার জন্য সুটেবল নয় বেশি কলা খাওয়া, কারণ যারা ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকবে, অনেক কলা উনি খেতে পারবেন না। তেমন নানা ফল যদি কম্বো করে খাওয়া যায়, হুম। তাহলে কিন্তু সেটা খুব হেলদি। তাই জন্যে আপনার খাওয়া দাওয়ার মধ্যে যদি ভেজিটেবলের প্রপোর্শন ভালো থাকে, যদি ফলের প্রপোর্শন ভালো থাকে, রিফাইন্ড কার্বোহাইড্রেট কম থাকে, এবং প্রোটিন, ইয়েস প্রোটিন, মনে রাখতে হবে আমাদের দেশে প্রোটিন ডেফিসিয়েন্সি খুব কমন। তাই জন্যে প্রোটিনের কন্টেন্টও কিন্তু কোয়ালিটি এবং সেই পরিমাণটাও কিন্তু ঠিক রাখতে হবে। এইগুলো যদি মেনে চলেন, তাহলে কিন্তু সাপ্লিমেন্টের দরকার নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আর এছাড়াও প্রশ্ন হচ্ছে যে কফির কথা আপনি বললেন। তো আ যেহেতু অনেক বছর নাইট শিফট করছি, বা অন্যান্য কলিগসদের যাদেরকে দেখেছি যে অনেক বছর ধরে নাইট শিফট করছে। তো এটা হয়তো আউট অফ কমন নলেজ আমরা আ অনেকেই কফিটা হয়তো আফটার দিনের একটা সময়ের পরে আর কনজিউম করি না। ধরুন বিকেল ৫টা, এট ম্যাক্স ৬টা, যেটা আমি পার্সোনালি করে থাকি। কিন্তু এই বাকি সময়টায় খিদে না পেলেও আমি হয়তো একটু ডায়েট কোক অর্ডার করলাম, বা একটুখানিক সুগার আছে এরকম বেভারেজ জেনে
জানা সত্ত্বেও খাচ্ছি। তো সেইটা কি একদমই নো নাকি সেটা একটুখানি ফর এনার্জি কনজিউম করা যেতে পারে? আমাদের সুগার প্রসঙ্গে বলি, যে খাবারগুলো চট করে সুগার স্পাইক করে হুম। সেগুলো হেলদি নয়। আচ্ছা। যে খাবারগুলো একটা সাস্টেন এনার্জি লেভেলে নিয়ে যাচ্ছে সেই খাবারগুলোই হেলদি। তাই সুগার নো বলবো না, কিন্তু সিম্পল কার্বোহাইড্রেটের বদলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি আপনি দই খেতে চান, হুম। সবসময় তো আর দইয়ের ওপর থাকতে পারবেন না, হালকা ঘোল খেতে পারেন। হুম। বা আপনি সারা রাত জেগে খালি ঘোল খেয়ে তো কাটাতে পারবেন না, হার্বাল টিজ খেতে পারেন। আচ্ছা। বা ধরুন একটু জিঞ্জার সিরাপ নিয়ে একটু ঈষদুষ্ণ গরম জলে খেতে পারেন। দিস ইজ ওয়ান ওয়ে অফ সাপোর্টিং ইয়োর সিস্টেম, হুম। ইয়োর ইমিউনিটি, ক্লিনিং ইয়োর সিস্টেম এবং গিভিং আ সাপোর্ট টু বাওয়েলস। খালি তাই নয়, আপনি পুরো সিস্টেমটাকে একটা ওভারঅল ভালো মেনটেনেন্স মোডে নিয়ে যেতে পারেন। তাই আপনি কফির বদলে যদি ভাবেন যে একটা হার্বাল টি, দ্যাট ইজ আ বেটার অল্টারনেটিভ। যদি আর্টিফিশিয়াল সুইটনার্সের কথা ভাবেন, তাহলে প্লান্ট বেসড সুইটনার ইজ আ বেটার অল্টারনেটিভ রাদার দ্যান কেমিক্যাল সুইটনার্স। হুম। আর্টিফিশিয়াল সুইটনার্স যত কম খাওয়া যায়, যেমন চিনির সঙ্গে যদি আপনি বলেন, তাহলে গুড় ইজ আ বেটার অল্টারনেটিভ। So ওকে। basically, that you choose a better alternative. Maybe small bit of honey is a better alternative than sugar at any point of time. So একটু চুজি হতে হুম। হবে, একটু গুছিয়ে নিতে হবে, হুম। তাহলেই খুব কমফোর্টেবল হবে। থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি মুভমেন্টের কথা বললেন। অ্যান্ড ইটস ভেরি ইজি টু ফরগেট যে মানে আই নিড টু গেট আপ ফ্রম মাই চেয়ার অ্যান্ড অলসো মুভ অ্যাবাউট। মানে একদমই প্রয়োজন না পড়লে সেটা হচ্ছে একটা ওয়াশরুম ভিজিট ছাড়া হয়তো অনেক ঘন্টা ওঠাই হয় না এই শিফটের সময়। স্পেশালি বিকজ রাতে কাজ করছি, বেশি কেউ নেই আশপাশে কথা বলার জন্য, বন্ধু-বান্ধব নেই। আ সাধারণত বাড়ি থেকেও অনেকে কাজ করি আমরা। আম সো এই যে ৮-৯ ঘন্টা একটা শিফট চলে কর্পোরেটে কি ১০ ঘন্টা। সো আ অ্যান্ড বাকি ৮ ঘন্টা আমি ঘুমোবো। সো মানে 18 আওয়ার্স আউট অফ 24 আওয়ার্স ইন আ ডে ইজ গন। অ্যান্ড যে রিমেইনিং টাইমটা আছে সেখানে আই ক্যান ফিট ইন সাম এক্সারসাইজ। অ্যান্ড এই যে আপনি এক্সারসাইজের কথাটা বললেন ডিউরিং দ্য নাইট শিফটস, আ কোনো কি এরকম আপনি সাজেস্ট করবেন যে at least try to get like a 30 minutes of exercise or like a 45 minutes is ideal, এরকম কি কোনো রেকমেন্ডেশন থাকবে? নট রিয়েলি। আপনি যদি এমনিতে যে কোনো হিউম্যান মাইন্ডের, হিউম্যান ব্রেনের ফোকাস সিস্টেম যদি দেখেন, তাহলে ইফ ইউ গিভ yourself a break, maybe for a very short while, every 45 minutes, then you are doing much better. সো আপনি যে কোনো একটা বিষয়ে অনেকক্ষণ কনসেন্ট্রেট করার পরে ব্রেনও একটা ব্রেক চায়, যাতে আরও ভালো করে আপনি ফোকাসটাকে রাখতে পারেন। সো দ্য ইজিয়েস্ট ওয়ে আউট ইজ টু গেট আপ ফ্রম ইয়ার চেয়ার, go around, say a hello to some of your colleagues, or just go to the balcony, have some fresh air from outside, and get back to your chair. This hardly takes 2 to 3 minutes. Yeah. কিন্তু এই 3, 4, 5 মিনিটই হয়তো আপনাকে আরও বেটার ফোকাস করতে দেবে, অ্যান্ড ইটস হেলদি ফর ইয়োরসেলফ। Yes. And I think it's also good for the eyes, মানে এই তো চশমা পরে যে হ্যাঁ, স্ক্রিন ডেফিনেটলি। টাইম। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনি you touched upon smoking and such lifestyle uh, habits. Uh, it's really easy to succumb to substance abuse, if I put it that way. Like we can say alcohol consumption. কারণ নাইট শিফট ওয়ার্কার্সদের জন্য পোস্ট ওয়ার্ক ড্রিঙ্কিংটা খুব একটা হয় না বিকজ ইউ ফিনিশিং ইয়োর শিফট আর্লি ইন দ্য মর্নিং, but there might be an inclination towards drinking over the weekends when you're chilling with your friends, or um, or it's very easy এখন এতটাই accessible হয়ে গেছে যে you order a pack of smokes and you smoke to relieve stress. We all know that it's definitely harmful for our health. Uh, so, how to probably cope with this is one part of the question, and the other part is uh, কতটা ইম্প্যাক্ট বা এই
এই হ্যাবিটসগুলো স্পেশালি ফর নাইট শিফট ওয়ার্কার্স কি বেশি ইম্প্যাক্ট ফেলে তাদের উপর? হ্যাঁ, যে আপনি বলছেন যে হাউ টু কিপ ইয়োরসেলফ অ্যাওয়ে ফ্রম সাবস্ট্যান্স ইয়া অ্যাবিউজ। সো এই সাবস্ট্যান্স অ্যাবিউজের একটা বড় প্রবলেম হচ্ছে যে আপনার এটা ডিফেন্স মেকানিজমের মধ্যে, রিফ্লেক্স মেকানিজমের মধ্যে ঢুকে যায়। সো এই যে বললাম একটা ছোট ব্রেক, দিস উইল বি অ্যান এনার্জাইজার। অ্যান্ড ইফ ইউ হ্যাভ সাচ অ্যান আর্জ of having a substance abuse, something like that, so take a glass of water instead and give yourself some time. So what happens, the intense urge dies back. So basically the brain and yourself, you need to pause for some time. So you pause before you speak. So that's a better way of addressing anything. So if you're accepted, if you're asked to uh, respond to a situation, rather respond, not react to it. So give yourself some time so that you break the cycle of urge. So have a glass of water instead. And second ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন, all during the day when when you are alone with yourself, try to give yourself some minutes of mindfulness. So if you practice some sort of breathing exercise or mindfulness, this is going to help you to focus, to relax, and your entire system will get re-energized. ইয়া থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন হচ্ছে যে আহ, এটাও দুভাগে অ্যাড্রেস করা যেতে পারে। একটা হচ্ছে যে এই বন্ধু বান্ধবদের মধ্যে দেখছি যে গলস্টোনের প্রবলেম, আইবিএস জাতীয় প্রবলেম বা আদার হেলথ ইস্যুস দ্যাট মাইট ইভেন্চুয়ালি রিকোয়ার আ সার্জারি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এই গলস্টোন ধরুন কারো ডেভেলপ করেছে, এগুলো কি এই নাইট শিফট প্লাস দ্য লাইফস্টাইল হ্যাবিটস যেগুলো এই নাইট শিফটের সাথে সাকাম করতে হয়, সেই রকম হ্যাবিটসের জন্য কি প্রবলেমসগুলো বা সিমটমসগুলো আরও এক্সাজারেটেড হতে পারে? এটা হচ্ছে প্রথম পার্ট অফ দ্য কোয়েশ্চেন। অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ, লেটস সে somebody has undergone gallstone surgery and then has a recovery period and then has to get back to night shift. তো সেখানে আই এম গেসিং ফ্রম হোয়াট ইউভ এক্সপ্লেন টু আস যে আরও বেশি প্রিকশনারি মেজার্স নিতে হবে। কিন্তু যদি সেইটা নিয়ে একটু বলেন, বিকজ আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হাউ আন্ডারগোয়িং a surgery of this type and doing night shift uh, might impact your body and health. So, a question is দুটো part. Let me address the first one. So, you are absolutely right. The night shifts are a big trigger for IBS. So, IBS, irritable bowel syndrome, তার ওপর একটা নাইট শিফটের ডেফিনেট প্রভাব আছে। তেমনই অন্যান্য জিনিসগুলোর মধ্যে যেমন বলছিলাম রিফ্লাক্স, গ্যাস্ট্রাইটিস, এগুলো সব নাইট শিফটের সঙ্গে সঙ্গে পারে। গলস্টোনের ক্ষেত্রে যদি বলেন, ডাইরেক্ট এফেক্ট অফ নাইট শিফটস অন গলস্টোন কিছু নেই, কিন্তু ফিডিং ইরেগুলার খাওয়া দাওয়া, তার সঙ্গে ডেফিনেটলি gallstone is related. So there are host of problems which are related to night shifts and stress. যেমন ধরুন আপনার স্ট্রেস যদি বাড়ে due to night shifts and corporate work, so your lining of stomach becomes very vulnerable. So the stomach lining becomes very vulnerable and so it develops ulcers. So এই ধরনের ulcers are known as stress ulcers. সো আপনাদের নাইট শিফটের লাইফের সঙ্গে সঙ্গে যদি এরকম আলসার ডেভেলপ করে, ইট ক্যান ট্রাবল ইউ ফর আ ভেরি ভেরি লং টাইম। সো ইউ হ্যাভ পারসিস্টেন্ট প্রবলেমস লাইক ডিসকমফর্ট ফর আ ভেরি লং টাইম, or maybe you don't feel like eating, you may be having loss of appetite, so your digestion may be total topsy-turvy. And during night shifts, it is also seen that the gut flora also changes. বিকজ এই গাট ফ্লোরার অনেকগুলো, আমরা জানি যে অনেক
ব্যাকটেরিয়া আছে, অনেক ফাঙ্গাই আছে, যেগুলো ইন্টেস্টিনে নর্মালি থাকে, যেটা আমাদের নর্মাল লাইফকে সাপোর্ট করে, অনেক ডাইজেশনে হেল্প করে, অনেক হরমোন প্রোডাকশনসে হেল্প করে, অ্যান্ড ইন্টারেস্টিংলি দে কমিউনিকেট উইথ দ্য ব্রেন ভেরি ওয়েল। সো তাই জন্য ইন্টেস্টিনকে বলা হয় দ্য গাট ইজ দ্য সেকেন্ড ব্রেন এখনকার দিনে আমরা বলি। সো পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা, once again, it influences other organ systems. So there's a close cooperation amongst different organ systems to make the entire body working. পুরো শরীরটা একসঙ্গে একটা সিস্টেম হিসেবে কাজ করতে হলে সবাই সবার সঙ্গে কোঅপারেট করতে হবে। সো একটা টপসি টার্ভি হয়ে গেলে কিন্তু সবকটাই রিপল এফেক্টে এফেক্টেড হয়ে যাচ্ছে। এটা এই যে আহ, এই এই নাইট শিফটের যে জিনিসগুলো বললাম, পুরো ইন্টেস্টিন সমস্ত কিছু সিস্টেমের উপর এটার এফেক্ট আছে। কোনো পার্টিকুলারলি গলস্টোন যে সমস্যা বেড়ে যাচ্ছে এরম কোনো প্রমাণ নেই। সেকেন্ড পার্ট অফ ইয়োর কোয়েশ্চেন, হ্যাঁ, যদি কোনো সার্জারি বা তেমন কিছু হয় তাহলে হাউ টু গেট ব্যাক টু নাইট শিফটস। যে কোনো সার্জারির পরে একটা রিকভারি পিরিয়ড, রেকিউপারেশন পিরিয়ড থাকে। সো এখনকার যে সার্জারিগুলো বেশিরভাগই মিনিমালি ইনভেসিভ সার্জারিজ, যেখানে পেইন, ডিসকমফর্ট এগুলো অনেক কম। সো সেদিক থেকে আর্লি রিটার্ন টু অ্যাক্টিভিটি পসিবল। সো মডার্ন ডে সার্জারি হ্যাজ মেড পসিবল ফর দ্য এমপ্লয়িজ টু গেট ব্যাক টু ওয়ার্ক ভেরি আর্লি। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার কীভাবে কী অ্যাডজাস্টমেন্টটা করবা। যেটা আমরা খাওয়া দাওয়ার অ্যাডজাস্টমেন্টটা করতে বলি আফটার দিস কাইন্ড অফ সার্জারিজ, দ্যাট ইউ শুড হ্যাভ স্মল ফ্রিকুয়েন্ট মিলস, ইজিলি ডাইজেস্টেবল স্মল ফ্রিকুয়েন্ট মিলস। সো আপনাকে বলেছি আগেই যে ট্রাই টু মেক দ্য এন্টায়ার নাইট লার্জলি আ ফাস্টিং পিরিয়ড অ্যান্ড ট্রাই টু এন্ড আপ হ্যাভিং ডিনার আর্লি। এই পুরো ফাস্টিং পিরিয়ডটা কিন্তু আমি হাইড্রেট করার কথা বলেছি ফাইবার কিছু খেতে, বলেছি ইজিলি ডাইজেস্টেবল কিছু খাওয়া দাওয়া করতে। ইভেন আপনি যদি বলেন যদি কার্বোহাইড্রেটের মধ্যে কিছু একটা খেতে চান, ওই শুকনো খোলায় ভাজা চিড়ে পাওয়া যায় আজকাল, ঠিক আছে, দ্যাট ইজ আ গুড অপশন বিকজ ইট ইজ সফট অন ইয়োর টামি, গুড টু হ্যাভ ইট। সো বাট ইন মডারেশন, বারবার খাবো, অল্প অল্প করে খাবো, একটু হালকা ঘোল খাবো, একটু আইস টি খাবো, একটু কোনো হার্বাল টি খেলাম, এরকমভাবে পুরো রাত্রেই আমি যদি কাটাতে পারি, even after surgery, it is not going to harm you. It's going to enhance your recovery. That also brings me to another question. Uh, I've just hit my 30s. So, what are some of the checks I should be aware of? মানে এই ধরুন early checkup for colon cancer, which is on the rise, or বা এরকম কি 6 months checks on certain parameters like blood parameters, বা বা like a whole body checkup, কি এরকম measures আমি নিতে পারি? And also যে besides this, যে আমি যখন you spoke of reflux, তো আমার যদি এরকম একটা reflux related problem হয় বা আমি হয়তো মনে হচ্ছে যে this could be a reflux related problem, what are some of those problems, or how long should I wait and then consult a specialist? একটা ভালো কালচার হচ্ছে কর্পোরেট এমপ্লয়িজদের, আই হোপ ফর ইউ অ্যাজ ওয়েল, অ্যানুয়াল একটা হেলথ চেক আপ হয়। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ অ্যাসেসিং গ্লোবালি হাউ ইয়োর হেলথ ইজ পারফর্মিং। এটা ছাড়াও কিছু চেক পয়েন্টস নিজের দিকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা প্রবলেম পারসিস্ট যদি করতে চায়, সাপোজ ইউ হ্যাভ আ ডাইজেস্টিভ প্রবলেম, ইটস হ্যাপনিং ডে ইন ডে আউট, you are having some heartburn day in day out, you are having loss of appetite for a very long time, and especially if you are having weight loss. So basically these are the warning signs when you should not shy away from going to a doctor.
So try to visit a doctor if you have a persistent problem, like even if you have a heartburn which persists, if you have a loss of appetite, if you have a sudden change in bowel habits in relation to colon cancer, if you have some fatigue which is possibly anemia. So in these cases you should go to a doctor early. And for colon cancer আপনি যেমন বললেন, yes, screening programs. So this is recommended after the age of 45. In fact প্রত্যেকটা দেশে আলাদা আলাদা এজ গ্রুপ, যেখানে যেমন এজ গ্রুপে ম্যালিগন্যান্সি শুরু বা বেশি দেখা যায়, সেই দেশ সেই রকমভাবে তাদের স্ক্রিনিং প্রোগ্রামগুলো সাজায়। তা আমাদের দেশে যেমন কোলন ক্যান্সারের কথা যদি ভাবি, তাহলে স্ক্রিনিংটা শুরু করা উচিত 45 বছর বয়স থেকে। যদি আমার কোনো ফ্যামিলিতে আনফর্চুনেটলি কারুর কোলন ক্যান্সার হয়ে থাকে, ইমিডিয়েট রিলেটিভসের মধ্যে, যেমন বাবা, ছেলে, মা, উম, আর ধরুন মেয়ে, বা আমার কোনো ভাই বোনের সঙ্গে, এরকম যদি ক্লোজ রিলেটিভসের মধ্যে কারুর এরকম কোলন ক্যান্সার হয়ে থাকে, তাহলে রুল অফ থাম্ব হচ্ছে, যে বয়সে তার ম্যালিগন্যান্সি ধরা পড়েছে তার 10 বছর আগে থেকে আমার স্ক্রিনিং শুরু করতে হবে, অথবা 40 বছর বয়সে, একটু এগিয়ে গেল, 45 থেকে 40 হয়ে গেল বয়সটা। যদি আমার অন্য কোনো অসুখ বিসুখ থাকে, এটা হচ্ছে অ্যাভারেজ রিস্ক থেকে আমি দিলাম হায়ার রিস্ক ক্যাটেগরি। অ্যাভারেজ রিস্ক বললাম 45 বছর। হায়ার রিস্ক ক্যাটেগরি কি? যাদের ফ্যামিলিতে ম্যালিগন্যান্সি আছে, কোলন ক্যান্সার আছে। সেকেন্ড, যাদের অন্য কোনো ডিজিজ আছে, যেমন ধরুন আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনস ডিজিজ, যেগুলোকে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলি, সেক্ষেত্রে আগে থেকে শুরু করতে হবে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ যখন শুরু হয়েছে তার 8 থেকে 10 বছর পরে শুরু করতে হবে আমার ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম, কোলোনোস্কোপি। বা এমন কিছু রোগ আছে যেগুলো জেনেটিক ইনহেরিটেন্স, যেমন পলিপস অ্যাসোসিয়েটেড কোলন ক্যান্সার, এরকম কিছু আছে যেখানে কোলনের মধ্যে পলিপস থেকে ম্যালিগন্যান্সিতে টার্ন করে, এবং এগুলো অনেকই জেনেটিক্স আছে এর পেছনে। ইন দ্যাট কেস, যদি আমার কোনো এরকম ক্লোজ রিলেটিভে কারুর এরকম পলিপ থেকে ম্যালিগন্যান্সি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমায় আর্লি এজ থেকে শুরু করতে হবে। দরকার হলে ইন দ্য টিনস, তখন থেকে শুরু করতে হবে স্ক্রিনিং প্রোগ্রামগুলো। ফর ইউ পিপল, যেমন ইয়াং women of your age, young ladies, তা আমাদের দেশে দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার, এজ অফ ব্রেস্ট ক্যান্সার ইন ফিমেলস ইজ মাচ আর্লিয়ার than what happens in US or the UK. তা আমাদের দেশে অনেক ইয়াঙ্গার এজে ব্রেস্ট ক্যান্সার হয়। সো হাউ টু বি কনসিয়াস অ্যাবাউট ইট? ইউ আর গোয়িং ফর an annual checkup, but if you have a risk element, suppose you having একটা benign breast disease আছে, আপনি জানেন, which is not a very high risk. কিছু কিছু ভ্যারাইটি, খুব কম ভ্যারাইটি অফ benign breast disease আছে যেগুলো একটা মডারেট রিস্ক এলিমেন্ট ম্যাক্সিমাম আনতে পারে। বা আপনার কোনো রিলেটিভের এরকম, যেমন বললাম, তার একটা ব্রেস্ট ম্যালিগন্যান্সি, ইন দ্যাট কেস সামথিং ইজ নোন অ্যাজ ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। একটা মান্থলি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করে নিজেকে একটু তৈরি রাখলেন, নিজেকে একটু দেখিয়ে রাখলেন, কোনো যদি সমস্যা নিজের হাতে লাগে সেক্ষেত্রে ডাক্তারের কাছে গেলে। সো এই পারসিস্টেন্ট প্রবলেমস ইগনোর করা উচিত নয়। ইভেন টু দ্য এক্সটেন্ট, আমি দেখেছি অনেকে হয়তো স্টুলের সঙ্গে একটু ব্লাড বেরোলো, হয়তো অনেকে ভেবে নিলেন শরীর গরম হয়ে গেছে। সো ইট ইজ নেভার ন্যাচারাল টু হ্যাভ ব্লাড উইথ স্টুল। যেমন কালো পায়খানাও ন্যাচারাল নয়, দিনের পর দিন যদি হতে থাকে। হ্যাঁ, আপনি যদি এরকম হয় যে আপনি কোনো আয়রন সাপ্লিমেন্ট খাচ্ছেন, ইউ হ্যাভ ব্ল্যাক স্টুলস, ইটস ওকে। অনেক শাকসবজি খেলেও কালো ধরনের পায়খানা হতে পারে, কিন্তু ব্ল্যাক টারের মতো স্টুল যদি হয়, ব্ল্যাক টারি স্টুল, অথবা ইউ হ্যাভ আ ফ্রেশ ব্লাড ইন স্টুল, ডেফিনেটলি ইট কলস ফর আ মেডিকেল কনসালটেশন।
সো যেই সময়গুলো যেমন হঠাৎ করে বাওয়েল ডিস্টারবেন্সেস শুরু হয়েছে, ব্ল্যাক টারি স্টুল হচ্ছে, অ্যাপেটাইট লুজ করছেন, ওয়েট লুজ করছেন, আনএক্সপ্লেইনড ফ্যাটিগ হচ্ছে, সো অথবা অন্যদিকে ইউ হ্যাভ অ্যান ইয়েলোইশ ডিসকালারেশন, আপনি দেখছেন চোখ হলুদ হচ্ছে। সো দিস আর দ্য সাইন্স ওয়্যার ইউ শুড গো টু আ ডক্টর আর্লি। সো দিস ইজ হাউ ইউ, অ্যান্ড এক কথায় বলতে গেলে একটু অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ, যদি একটু অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ রেকমেন্ডেশনস এইটুকু যদি মেনটেন করা যায়, তাহলে অ্যাটলিস্ট ইউ ক্যান স্টে অ্যাওয়ে ফ্রম মেজর এলিমেন্টস, অর ইফ অ্যাট অল ইউ হ্যাভ আ ডিজিজ, যদি তেমনই হয় যে কোনো একটা অসুখ হয়েই গেল, অন্তত সেটা তাড়াতাড়ি ধরা করবে। হুম, থ্যাংক ইউ। Uh, you touched upon having মানে some of this malignancy cases, um, যদি এরকম পরিবারে কারোর থেকে থাকে, that brings me to this question যে ধরুন জিওডানাইটিস বা জিইআরডি, আর আপনি বুঝতেই পারছেন যে আই এম অ্যাওয়্যার অফ দিস টার্মস, কারণ আই হ্যাভ হার্ড দিস ফ্রম মাই ফ্রেন্ডস আর কলিগস। তো যেহেতু দিজ আর সাম অফ দ্য টার্মস দ্যাট আই কিপ হিয়ারিং, ইট ব্রিংস মি টু দিস কোয়েশ্চেন যে এইগুলো যেগুলো maybe not yet malignancy but non-malignant cases generally, এইগুলো কি absolutely lifestyle oriented নাকি you are more prone to be suffering from these because somebody in your family has this? And my guess is it's somewhat, it could be related because আপনার পরিবারে আর আপনারা যদি একসাথে থাকেন, so you're likely to be following a similar lifestyle or similar food habit, which might lead to some of these problems. But my question is, apart from this correlation, uh, does genetics have a role to play? Of course, genetics has a big role. When it comes to malignancy in particular, it has a big role. যেমন আমি বললাম ফ্যামিলিয়াল জেনেটিক্স এইসব ব্যাপারগুলো বললাম, জেনেটিক্স ইউজুয়ালি গিভস ইউ দ্য ব্যাকগ্রাউন্ড অন উইচ ম্যালিগনেন্সি ডেভেলপস। সামটাইমস সাম জেনেটিক অ্যাবনর্মালিটিস, কিছু জেনেটিক মিউটেশনস ডেফিনেটলি স্ট্রেট অ্যাওয়ে ম্যালিগনেন্সির দিকে নিয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক্স গিভস ইউ দ্য ব্যাকগ্রাউন্ড। যেমন ধরুন একটা খুব সুন্দর একটা বেড তৈরি হয়েছে, যেখানে প্রচুর সার দিয়ে আপনি একটা জমি তৈরি করে রেখেছেন, সেখানে যে কোনো বীজ ফেলবেন, সেটা সুন্দর একটা গাছ তৈরি হয়ে যাবে, এবং জল দিতে থাকবেন, তাতে গাছটা আরও বেশি পুষ্ট হবে। তেমন জেনেটিক্সটা বলা যেতে পারে এই সুন্দর যে জমিটা আপনি তৈরি করেছেন সেই জমি। এবার আপনার তার মধ্যে আপনি গাছটা কি পুঁতলেন? আপনার লাইফস্টাইল মেজার্স। আর তারপরে কি করলেন? জল দিলেন। তার মানে আপনার ফুড হ্যাবিটস, ড্রাগস বা পলিউটেন্টস যেগুলো অ্যাড অন করছেন, সেগুলো অ্যাড অন করলেন। সো বেসিক্যালি দ্যাট ইজ হাউ দ্য সিড জার্মিনেটস। সো এই ফার্টাইল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে জেনেটিক্স বেশিরভাগ সময়। এটা আপনি যদি ইনহেরিট করেই থাকেন, you can't help that. But what you can do, firstly, you can cut down those things that can make things worse for yourself. যেমন একটা জিআরডি, ইউ হ্যাভ টাচড আপন জিআরডি। এই জিআরডি যদি অনেক দিন আনকন্ট্রোল থাকে, সো এটা থেকে কিন্তু ইসোফেজিয়াল ম্যালিগনেন্সিস পর্যন্ত হতে পারে। যে একটা রিফ্লাক্স হচ্ছে, তারপরে কি হয়, ইসোফেগাসের লোয়ার এন্ডে মানে ফুড পাইপের নিচের দিকে ভেতরে আলসার্স হতে শুরু করে, এবং অনেক দিন আলসার্স, আমরা এক কথায় বলি অনেক দিন শরীরে কোনো খাই পুষে রাখতে নেই, সেটা মুখের মধ্যেই হোক, পেটের মধ্যেই হোক, যে কোনো চামড়ার মধ্যেই হোক, কোনো ঘাই, কোনো আলসারই দীর্ঘদিন পুষে রাখতে নেই। তো এরকম যদি একটা আলসার অনেক দিন আনট্রিটেড থেকে যায়, সেখান থেকে কিছু কিছু চেঞ্জেস হয় যেগুলো থেকে ম্যালিগনেন্সি ডেভেলপ করে। আনট্রিটেড, আনডায়াগনোজ থেকে গেল, তাই জন্য আপনি অনেক দিন ধরে সিমটমস পেরিয়ে গেছে কিন্তু আপনি জাননি কোন। দিস ইজ ওয়ান পার্ট। আপনি লাইফস্টাইল, ডায়েট, পলিউটেন্টস এগুলোকে কন্ট্রোল করতে পারেন। অন্য দিকটা হচ্ছে ইউ ক্যান গো ফর জেনেটিক স্টাডিজ। এখন সেই স্টাডিজগুলো হয় আপনার কোনো যদি বাড়িতে, কারণ ফ্যামিলিতে
কারোর ম্যালিগনেন্সি হয়ে থাকে, আপনি কতখানি সাসেপ্টেবল, আপনার কেমন কেমন জিনস আপনি পেয়েছেন, সেই স্টাডিজগুলো কিন্তু এখন পসিবল। সো জেনেটিক স্টাডিজ আর পসিবল টু ডিটেক্ট মিউটেশনস অফ জিনস। কোন জিন্সগুলো কতখানি ডিফর্মড অবস্থায় আছে যার জন্য আপনি ফার্টাইল বেডটা পেয়ে গেছেন, এটা কিন্তু টেস্ট করে বোঝা যায়। Very interesting. Thank you. Our sleep. Sleep is a key element to maintaining gut health. So when I'm doing my night shifts, day in and out, এই ভালো ঘুমোতে যদি আমি চাই, অলরেডি আপনি আমাদেরকে বুঝিয়েছেন যে আহ, হালকা খেতে হবে। আহ, খাওয়ার আগে, খাওয়ার পরে 2 ঘন্টার একটা গ্যাপ দিয়ে ঘুমোতে যেতে হবে। Are there other measures that I can adopt to sleep well so that my gut health is better? হ্যাঁ, ডেফিনেটলি। স্লিপ এমন একটা জিনিস, সেটা হচ্ছে ডিউরেশন ইজ নট ভেরি ইম্পর্ট্যান্ট। ইট ইজ ইম্পর্ট্যান্ট, বাট হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট ইজ দ্য কোয়ালিটি অফ স্লিপ ইউ আর হ্যাভিং। নাইট শিফটসে অনেকেই ইনঅ্যাডিকুয়েট স্লিপের জন্য অনেক সময় ডে টাইম স্লিপিনেস এনাদের মধ্যেও চলে আসে, এবং দিনের বেলা, রাত্রিবেলা সারা রাত কাজ করলাম, অনেকখানি ওয়েট পুট অন করেছি, দিনের বেলা নাক ডেকে ঘুমাচ্ছে, বলে না, হুম। নাক ডেকে ঘুমলাম। হ্যাঁ। সো এই নাক ডাকাটা কিন্তু মে বি আ সাইন অফ সামথিং মোর প্রবলেম্যাটিক। সো আপনি যে সময়টা ঘুমোচ্ছেন সেই সময়টা হয়তো আপনার স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, নাক ডাকা হচ্ছে, স্নোরিং হচ্ছে, হুম, মাঝে মাঝে তো ঘুম ভেঙে যাচ্ছে, নিজে বুঝতে পারছেন না, হুম, তো আপনার কোয়ালিটি অফ স্লিপটা হয়তো ভালো হচ্ছে না। সো এই স্লিপ অ্যাপনিয়া থেকে নানা ধরনের প্রবলেম তৈরি হয়। সো ইট ইজ নট অনলি দ্য ডিউরেশন বাট দ্য কোয়ালিটি অফ স্লিপ উইচ অলসো ম্যাটার্স। আপনার যদি বারবার ঘুম ভেঙে যায়, এরকম সিচুয়েশন হয়, বা বেশি নাক ডাকছেন, বা ঘুম থেকে উঠেও নিজেকে ফ্রেশ লাগছে না, তাহলে কোয়ালিটি অফ স্লিপের দিকেও নজর দিতে হবে, খালি ডিউরেশনটা ভাবলে হুম। হবে না। এই কোয়ালিটি অফ স্লিপটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু শরীরের নানা অর্গান এফেক্টেড হয়। যেমন ধরুন কার্ডিয়াক হেলথ, যেমন ধরুন আমাদের ব্রেইনস, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অনেকগুলো অর্গান সিস্টেম এই কোয়ালিটি অফ স্লিপের ওপর নির্ভর করে, নট অনলি গাট হেলথ। গাট হেলথের ব্যাপারে তো অনেক কিছু বলেছি, ডেফিনেটলি, যে স্লিপ ইজ ইম্পর্ট্যান্ট টু গিভ রেস্ট টু দ্য বাওয়েল, বাওয়েল মুভমেন্ট স্লো ডাউন করে, so that the digestion also slows down and the body is in a state to refuel itself. তখন স্টোরেজ ফাংশনসের দিকে শরীর চলে যাচ্ছে। সেই স্টোরেজ ফাংশনটা আনইন্টারপ্টেড যদি না হয়, বডির ব্রেকডাউনটা বেশি হতে শুরু করবে, অথবা এমন কিছু হবে যেটা মনে হবে যে সবই তো ঠিক আছে কিন্তু ফ্যাটিগ হচ্ছে, আমার তো সবই ঠিক আছে, কিন্তু আপনার সাটল চেঞ্জেস হচ্ছে, your muscle mass is decreasing and the relative proportion of fat, body ফ্যাটটা বেড়ে যাচ্ছে। সো আপনার বডির কম্পোজিশন পাল্টে যাচ্ছে, মাসেল মাসটা কমছে, ফ্যাটটা বেড়ে যাচ্ছে। সো আপনার বডিটা ইন্টারনালি উইক হয়ে যাচ্ছে, এক্সটার্নালি ইউ লুক গুড হুম। দ্য সেম, বাট ইন্টারনালি ইউ গেট উইকার। To that, এই যে আমরা অনেকেই এখন হয়তো একটু প্রোন হই যে এই ফোনে একটু দেখবো যে অমুক ডায়েট বা দিস আওয়ার্স অফ ফাস্টিং, নিজের মত অনুযায়ী, হ্যাঁ, আহ, যে আচ্ছা আজকে আমি সাডেনলি ডিসাইড করলাম যে আই উইল ডু দিস ইন্টারমিটেন্ট ফাস্টিং থিং। Is it absolutely a no-no? Or uh, or what would your message be to the audience? কারণটা হচ্ছে যে especially when you're doing night shift or working odd shifts, not the normal hours, তার সাথে আরো বেশি যে ইম্প্যাক্টটা হতে পারে not taking the specialist's advice and following a diet of your own by just looking up the internet, because we know that no two bodies are the same. So what would your message be? ইন্টারনেট দেখে হেলথ অ্যাডভাইস পড়া ভালো, কিন্তু নিজের ওপর ইমপ্লিমেন্ট করাটা অনেকটা এক্সপেরিমেন্টাল। তাই
আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে ওয়েট ম্যানেজমেন্টের জন্য অনেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ওপর অনেক কাজকর্ম হয়েছে, তাতে তার পেছনে যে একদম বৈজ্ঞানিক ভিত্তি নেই তা নয়। কিছুটা মডেস্ট রিডাকশন ইন বডি ওয়েট করা সম্ভব, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটাকে কতদিন মেনটেন করতে পারবেন। দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সো আমরা কিন্তু এখন এরকম ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের পক্ষে খুব একটা নই। ওকে। আমরা বলি স্প্লিট ইউর মিলস ইন্টু স্মল ফ্র্যাকশনস, স্মল মাঞ্চেস। বারবার খান, অল্প অল্প করে খান, কখনোই পেট ভর্তি করে খাচ্ছেন না, একটু খিদে থাকছে, সো দ্যাট ইউ প্রিজার্ভ সাম অ্যাপেটাইট। এবং যখন খাচ্ছেন ফোকাস অন দ্য কোয়ালিটি। স্টে অ্যাওয়ে ফ্রম ফুড হুইচ গিভস ইউ আ কিক অফ ব্লাড সুগার্স। খেতে খুব ভালো, কিন্তু একটা কিক হল, রাত্রিবেলা খেতে ইচ্ছে করছে, ভীষণ মিষ্টি ক্রেভিং হচ্ছে, বাড়ি ঘুরে মিষ্টির বাক্স খাচ্ছি, দই খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি। এটা না করে যদি আমি ভাবি যে আমি কি করে শিফট করব নিজেকে, একটু একটু বেটার আইডিয়া দেবো, তখন একটা ওই ব্ল্যাক চকলেটের একটা ছোট্ট কিউব, ছোট্ট টুকরো, ঠিক আছে, ডার্ক চকলেট, হুম। ঠিক আছে, যেটা সুগার কন্টেন্ট সবচেয়ে কম, সেটা একটু নিয়ে একটু মুখে রাখলাম। তাতে কিন্তু আমার একটা খানিকটা এই সুগার ক্রেভিংটা কমে গেল। বা আমি যদি ভাবি যে খুব ভালো অপশন হচ্ছে, আমি খুব সুগার ক্রেভিং হচ্ছে, একটা ফল রেখেছি উইচ ইজ লেস সুগারি বাট স্টিল, যেমন একটা পাকা পেঁপের মতো ফল উইচ ক্যারিজ সাম সুগার, মানে সুইট টেস্ট উইথ ইট, যেটা গ্র্যাটিফাইং একটা সুইট টেস্ট আছে, সেটা খেলাম, উইচ এইডস ইন ডাইজেশন, এটা হজমও সাহায্য করে। তো ওরকম একটা জিনিস করলাম, তাতে আমার এই সুগার টেস্টের গ্র্যাটিফিকেশনটা থাকবে, ফিল গুড ফ্যাক্টর থাকবে। তার কারণ হচ্ছে ওই সুগার টেস্টটা থেকে তো ব্রেনের অনেক হরমোনস রিলিজড হয়, হ্যাপি হরমোনস, যেগুলো এই সেন্স অফ ওয়েল বিইংটা দেয়। সো দিস ইজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট আসপেক্ট অফ হ্যাভিং ফুড, যে আপনার ফুডটাকে আপনি ভালোবাসবেন, খেতে ভালো লাগবে। একটা বেসিক জিনিস বলি, যে আপনি ইফ ইউ ক্যান স্লো ডাউন দ্য পেস অফ ইটিং, আপনি যদি কালকে থেকেই ভাবেন যে আমি খাবো, আমি যা এখন খাচ্ছি তার থেকে বেশি সময় নিয়ে ভালো করে চিবিয়ে খাবো, সো আই এম গোয়িং টু অ্যাপ্রিসিয়েট ফুড, আমি ফুডের আসল টেস্টটা ডিসকভার করার চেষ্টা করব, সময় নিয়ে আস্তে আস্তে খাবো। তাহলেই দেখবেন আপনার অনেক কিন্তু খাওয়ার এই বিঞ্জ ইটিং, এই জিনিসগুলো কমে যাচ্ছে। আপনি ওই ছোট ছোট স্মল ফ্র্যাকশনস অফ মিলসে ইউজ টু হয়ে যাচ্ছেন, অনেক ভালো ফিডিং হ্যাবিটসে চলে যাচ্ছেন, ইটিং হ্যাবিটসে চলে যাচ্ছেন। সো স্লো ডাউন দ্য পেস অফ ফুড, থিঙ্ক অফ হোয়াট ইউ আর ইটিং, এইটুকু যদি একটু মাইন্ডফুল হন, তাহলেই দেখবেন এইগুলো খুব ডিফিকাল্ট নয়, এইগুলো ডুয়েবল। Rather than having a bottle of Coke, হুম। you think of having some dry fruits instead. That is going to give you some, maybe some nuts and dry fruits. সেটা খানিকটা মিনারেলস দেবে আপনাকে, খানিকটা ফাইবার দেবে, খানিকটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দেবে। সো এই জিনিসগুলো আপনার শরীরের পক্ষে খুব দরকার। এই যে এক্সট্রা মিনারেলসগুলো পেলেন একটু নাটসের মধ্যে, একটু ড্রাই ফ্রুটসের মধ্যে, দিস উইল হেল্প টু বুস্ট ইয়োর হেলথ। কিন্তু একটা জাঙ্ক ক্যালোরি, ওই একটা কোনো কার্বোনেটেড বিভারেজে আপনি জাঙ্ক ক্যালোরি যেটা পাচ্ছিলেন, সেই জিনিসটা পাবেন না, হুম। কিন্তু আপনার ওই আর্জটা চলে যাবে, কিছু একটা মুখে দিয়েছেন, হ্যাঁ। যেটা দিয়েছেন অ্যাজ অ্যান অল্টারনেটিভ, সেটা একটা বেটার অল্টারনেটিভ দিয়েছেন, সেটা আপনার বডিটাকে বুস্ট করবে। Yeah, thank you. And now going back to আপনার সুন্দর explanation of the fertile field যেখানে আমি seeds plant করছি। তো আপনার কথা শুনে আমি যেটা আমার take away হচ্ছে আহ, যে যদি আমি দেখি যে there is a sapling that is not growing optimally, which would be my uh, not my conventional lifestyle in this case since I work night shifts. তো এই স্যাপলিংটা যদি ঠিক করে না গ্রো করে, instead of completely
taking it out from that field, rather nurture it in certain ways, যেগুলো হবে আমার এই ছোট্ট লাইফস্টাইল চেঞ্জেসগুলো one at a time, যাতে I can go towards a better lifestyle rather than making a drastic change overnight, which I cannot sustain. Uh, is my understanding of this correct? And B, what would your final message be for employees like us who have to continue working night shifts for at least certain period of time? সো ফাইনাল মেসেজ হচ্ছে যে এনশিওর দ্যাট ইউ আর অ্যাডিকুয়েটলি হাইড্রেটেড, যেন জলের পরিমাণটা ঠিক থাকে, যাতে আপনার ইন্টারনাল অর্গানসগুলো, যেগুলো সোকল ডিটক্স অর্গানস বলি আমরা, যেমন লিভার, কিডনি, যাতে ভালো কাজ করে, তার জন্য জলের একটা হাইড্রেশন স্টেটাস ভালো রাখতে হয়। তিনটে জিনিস অ্যাভয়েড করবেন, যে খুব তাড়াহুড়ো করে কথাবার্তা বলতে বলতে কোনো মতে খেয়ে নিলাম, এটা কিন্তু অনেকটা প্রবলেম, ইনডাইজেশন, অনেকখানি হাওয়া ঢুকে যাওয়া, মানে এরোফেজি, বার্পিং, ডিসকমফর্ট, ব্লোটিং, এগুলো তৈরি করে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অ্যাংজাইটি। আচ্ছা, অ্যাংজাইটি ওভারকাম করার মানে একটা ওরকম কোনো রুল অফ থাম নেই। নমস্কার, আমি ডক্টর দীপ্ত রায়। আমার চ্যানেলে যে পরিবর্তনটা এনেছি সেটা আরেকবার মনে করিয়ে দিই। এবারে আমরা আমি নিজেও ভেবেছি যে প্রতিবারই পডকাস্টে কেউ না কেউ আমায় প্রশ্ন করেন। তার বদলে সমাজের বিভিন্ন জায়গা থেকে, নানা ডিসিপ্লিন থেকে যারা উঠে আসবেন, তারা যদি জানতে চান তাদের কি মনের কথা, তাদের কি জিজ্ঞাসা, সেটা অনেক সহজ এবং স্বতঃস্ফূর্ত হবে। আজকে আমাদের সঙ্গে এরকমই একজন আলাপচারিতায় এসছেন বিশাখা ঘোষ, একজন বিজি কর্পোরেট এমপ্লয়ি। আমরা বিশাখা ঘোষ ওনাকে বলবো ওনার অভিজ্ঞতা, ডাক্তার এবং আমাদের স্বাস্থ্য সম্পর্কে ওনার কী কী জিজ্ঞাসা থাকতে পারে সেই সম্পর্কে উনি আমাদের জানাবেন। তার আগে আমি বিশাখাকে বলি নিজেকে ইন্ট্রোডিউস করতে। থ্যাংক ইউ। আমি বিশাখা ঘোষ। আমি পাস্ট 8 ইয়ার্স ধরে কর্পোরেটেই চাকরি করছি, এবং পার্টিকুলারলি ইন্টারেস্টেড আজকের এই কনভারসেশনটায়, কারণ এই এত বছর ধরে এই 9 to 5 or rather 5 to 9 করতে করতে অনেকই হেলথ প্রবলেমস এখন মানে দেখা দিচ্ছে। তার মধ্যে একটা পার্টিকুলার এরিয়া অফ কনসার্ন হচ্ছে যে আমি গত 5 বছর ধরে নাইট শিফটে কাজ করছি। তো সেই সংক্রান্ত আমার অনেক প্রশ্ন আছে, বাট আইল হ্যান্ড ইট ওভার টু ইউ, আপনি যেভাবে কন্টিনিউ করতে চান। আমি জানতে চাইব নাইট শিফট সম্পর্কে আপনার কি